আমি তো ভালোবাসি তোকে সিজন 2 পর্ব ২৬ লিখেছেন সালমা চৌধুরী। সারাদিন বিভিন্ন সুন্দর সুন্দর স্পটে ঘুরে সন্ধ্যায় তানভীর আর বন্যা রিসোর্টে ফিরে আসলো। বন্যা এসে বিছানায় ধাপাস করে বসলো আর বলল, উফ, আমার পা পুরো ব্যথা হয়ে গেছে। তানভীর একটু দুষ্টু হেসে বলল, এখনই পা ব্যথা হয়ে গেছে? রাত তো এখনো বাকি। বন্যার চোখ দুটো বড় বড় করে ফেলল। তারপর একটু ঢোক গিলে মিনমিনিয়ে বলল, নির্লজ্জ বেহায়া পুরুষ মানুষ। আল্লাহ, এই লোকটায় তুমি আর কত রকম রূপ আমায় দেখাবে। পরিবারের সামনে ভদ্রলোক, বাহিরের লোকের কাছে রাগী বদমেজাজি, আর বইয়ের সামনে ঠোঁট কাটা নির্লজ্জ বেহায়া পুরুষ। তানভীর লম্বা একটা হাসি দিয়ে বলল, আপনি কি আস্তে আস্তে আমায় গালি দিচ্ছেন মিসেস খান? বন্যা মুখ বাঁকিয়ে অন্যদিকে ফিরল। তানভীর সেটা দেখে বলল, গালি দেন, সমস্যা নাই, কিন্তু রেডি থাকেন। বলে তানভীর ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে গেল। বন্যা একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, পাগল লোক একটা। হঠাৎ তানভীর ওয়াশরুমের দরজাটা একটু খুলে মাথা বের করে উঁকি দিয়ে বলল, হানিমুনে এসে 2-4টা বাচ্চা না নিয়ে ফিরলে লোকে কি বলবে? আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠবে তো বউ। বন্যা বিছানা থেকে তানভীরের মাত্রই খুলে রেখে আসা টি-শার্টটি তানভীরের দিকে ছুঁড়ে মারল। তানভীর সাথে সাথে ওয়াশরুমের গেট লাগিয়ে দিল। টি-শার্টটি দরজায় বাড়ি খেয়ে নিচে ফ্লোরে পড়ল। মেঘ ডাইনিং রুমে মিমের সাথে বসে গল্প করছে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখল বেবি নামে সেভ করা নাম্বার। ফোনটা হাতে নিয়ে মিমের দিকে তাকিয়ে বলল, এখন আর কোনো কথা বলবি না, আমার বেবি কল করেছে। মিম কিছুটা চিৎকার দিয়ে বলল, বৌমনি কল দিয়েছে? মেঘ ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম নতুন বউ, কেমন আছেন? বন্যা বলল, ওয়ালাইকুম আসসালাম, ভালো, তুই কেমন আছিস? তোর দুষ্টামির স্বভাবটা কবে যাবে? ভুলে যাস না, একটার মা হয়ে যাচ্ছিস। মেঘ মিমের দিকে একটু তাকিয়ে বন্যাকে বলল, বেবি, হঠাৎ একটা স্বাদ জাগলো মনে। কি স্বাদ ননদিনী? বলবো? বল। তাহলে বলেই ফেলি। তুই কি বলবি নাকি আমি ফোনটা কাটবো? আরে বেবি, রাগ করিস না, বলছি তাহলে। হানিমুনে তো গিয়েছিস, আমার ভাইকে বলবি তোকে বেশি বেশি আদর করতে, যাতে পরের মাসে তোরও সুখবর শুনতে পাই। তারপর আমরা 2 বান্ধবী মিলে উঁচু পেট নিয়ে সারা বাড়ি ঘুরবো আর টক আচার খাবো। ফোনের ওপাশ থেকে বন্যার কাশি শোনা যাচ্ছে। মনে হচ্ছে বন্যা বিষম খেয়েছে। মেঘ বলল, আরে বেবি, রিল্যাক্স, চাপ নিস না, একটু ট্রাই কর, হয়ে যাবে। পাশ থেকে মিম বড় বড় চোখ করে অবাক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ তা খেয়াল করতেই সেখান থেকে উঠে অন্যদিকে চলে গেল। মিম মুখটা বাঁকিয়ে টিভি অন করে দেখা শুরু করলো। বন্যার কাশি যেন থামছেই না। হঠাৎ ফোনের ওই পাশ থেকে শোনা যাচ্ছে তানভীর বন্যাকে পানি খেতে বলছে আর বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে। মেঘ ফিসফিসিয়ে বলল, ওই যে ভাইয়া চলে এসেছে, যা বলেছি তা মনে রাখিস, বলেই ফোনটা কেটে দিল। তানভীর বন্যার কাশি থামানোর জন্য মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। কাশি একটু কমতেই বন্যা ফ্রেশ হতে হবে বলে ওয়াশরুমের দিকে ছুটল। তানভীর বলল, এর আবার কি হলো? এভাবে পালালো কেন? রাত 9টা বাজে। আবিরের বাইকের শব্দ পেয়ে মেঘ ব্যালকনিতে এসে দাঁড়ালো। দেখল আবির বাইক থেকে নেমে ফোনের কথা বলছে। আবির এক নজর উপরে তাকালো, তার প্রেয়সী তার দিকেই তাকিয়ে আছে। আবির একটু মুচকি হেসে কান থেকে ফোনটা নামিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। মেঘ এখনো ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বাহির থেকে মৃদু মৃদু
বাতাস আসছে। মেঘের খোলা চুলগুলো সেই বাতাসে এদিক ওদিক উড়ছে। আজ শরীরটা ভালো, তাই মেঘ সালোয়ার কামিজ ছেড়ে নীল রঙের একটা সুতির শাড়ি পরেছে। এই রংটা আবিরের বড্ড বেশি পছন্দ। আজকাল মেঘের মনটা হঠাৎ মেঘাচ্ছন্ন হয়, আবার হঠাৎই যেন ফুরফুরে হয়ে ওঠে। এটাই হয়তো গর্ভবতী অবস্থায় মুড সাইট বলা হয়। এই যে একটু আগে মেঘের হঠাৎই মনে হলো আবির ভাইয়াকে একটু সারপ্রাইজ দেওয়া যাক, তাই আলমারি থেকে একটা নীল শাড়ি বের করে গায়ে জড়িয়ে নিল। চুলগুলো ছেড়ে দিল, চোখে একটু কাজল, ঠোঁটে একটু লিপস্টিক ছুঁয়ে দিল। কপালে একটা ছোট্ট নীল টিপ দিতেও আজ ভোলেনি সে। হঠাৎই একটা হাত মেঘের কোমর ছুঁয়ে তার পেট স্পর্শ করল। মেঘ কিছুটা ঘাবড়ে গেল। আবির নেশাক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, এই পর্যন্ত ছিল পর্ব ২৬। আমি এখন পরবর্তী পর্বটা পড়ছি, পর্ব ২৭ পড়ছি এখন। আবির মেঘের কানের কাছে এসে নেশাক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলে উঠল, আমার ভেতরে আমি নেই, আছে এক অবুঝ মন। সেই মন দুয়ারে বিচরণ করিস তুই সারাক্ষণ। তোর ভাবনায় পাগল আমি, তাকিয়ে দেখ মনের আয়নায়। তোর পীড়িতে মগ্ন হয়ে হারিয়ে যাই অন্য এক প্রেমের দুনিয়ায়। তুই তো এক অদ্ভুত নেশা, আর সেই নেশায় আমি আসক্ত। বলেই আবির মেঘের কানে চুমু খেল। মেঘ একটু কেঁপে উঠল। আবির মেঘের কোমর পেঁচিয়ে ধরে মেঘের খোলা চুলে মুখ ডুবাল। মেঘ সামনের দিকে ঘুরে আবিরকে জড়িয়ে ধরল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? বাহির থেকে এসেছেন, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিন। আবির মেঘকে বেলকনির গ্রিলের সাথে ঠেকিয়ে নিজের দুহাত মেঘের পেছনের গ্রিলে রাখল। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, পাগল আমি তোর প্রেমে, তোর মায়ায়। বলেই আবির মেঘের ঠোঁটে ঠোঁট ডোবাল। এই চুমু কতক্ষণ দীর্ঘ হয়েছিল তা জানে না মেঘ। মেঘ আবিরের পাগলামি বুঝতে পেরে আবিরকে কিছুটা হুঁশে আনতে চাইল। নিজের ঠোঁটকে ছাড়িয়ে আনার চেষ্টা করল আবিরের ঠোঁটের দখল থেকে, কিন্তু আবির যেন আজ মেঘের প্রেমেতে প্রেমাতাল। এই যে এখন ঠোঁট ছেড়ে মেঘের গলায় বিচরণ করছে আবিরের চোখ। হঠাৎই মেঘকে অবাক করে দিয়ে মেঘের গলায় ঠোঁট ছোঁয়ালো আবির। আস্তে আস্তে তা গভীরতায় রূপ নিচ্ছে। মেঘ বলল, আপনি সত্যিই পাগল হয়ে গেছেন। এটা যে ব্যালকনি, তা কি ভুলে গেছেন? আবির মেঘের গলা থেকে মুখ ওঠালো, লক্ষ্য করল সেখানে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, যাকে রোমান্টিক ভাষায় বলা যায় লাভ বাইট। আবির নেশা নেশা চোখে মেঘের চোখের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মেঘকে কোলে তুলে নিল। মেঘ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ আবিরকে একটু বেশি প্রেমাসক্ত লাগছে তার কাছে। আবির নেশা নেশা কণ্ঠে বলে উঠল, এভাবে তাকাস না প্লিজ। তোর ওই কাজল চোখের চাহনি দেখলে আমি ঘায়েল হয়ে প্রতিক্ষণে, প্রতি মুহূর্তে। নীল শাড়িতে এক নীলপরি আজ আমার কোলে চড়ে আছে। নিজেকে কিভাবে সামলাই বলতো মেঘ? মেঘ নিশ্চুপ তাকিয়ে আছে আবিরের নেশা নেশা চোখে। মেঘ জানে আবিরের এই অবস্থা হওয়ার কারণ। আবির ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তার কাদম্বিনীর মাঝে, যে অষ্টাদশীর জন্য সে অপেক্ষার প্রহর গুনেছে বহু বছর। এই পর্যন্ত ছিল পর্ব ২৭। আমি এখন পর্ব ২৮ পড়ছি। তানভীর আর বন্যা খোলা আকাশের নিচে হেঁটে চলছে। পূর্ণিমার চাঁদের আলো গায়ে মেখে ব্যক্ত করছে নিজেদের মনের অনুভূতি। খোলা আকাশের নিচে মৃদু মৃদু বাতাস শিহরণ করছে এক জোড়া দম্পতির শরীর ও মন। তানভীর বন্যার হাতটাকে নিজের মুঠোবন্দি করে হাঁটছে। বিয়ের ২ দিন হয়ে গেছে। তানভীর হঠাৎ ছোঁয়ায় বন্যা যেন কেঁপে কেঁপে উঠছে। তানভীর বন্যার অবস্থা বুঝতে পেরে কিছুটা দুষ্ট হাসল। বন্যার কাঁধে হাত দিয়ে বন্যাকে আরেকটু নিজের দিকে টেনে নিল। মুহূর্তেই বন্যার শরীরটা
ঝাঁকুনি দিয়ে উঠল। বন্যা লাজুক হয়ে মাথাটা নিচের দিকে নুইয়ে রাখল। তানভীর বন্যাকে টেনে আর একটু কাছে নিয়ে আসলো। গতকাল রাতে ট্রেনে বন্যাকে তানভীর এত কিছু বোঝানোর পরেও বন্যা যেন তানভীরের সামনে খোলা বইয়ের মতো স্পষ্ট হতে পারছে না। বন্যা অনেকটা ইতস্ত বোধ করছে। তানভীর বলল, বন্যা প্লিজ, এবার তো একটু স্বাভাবিক হও। দূরের আকাশের দিকে তানভীর আঙুল দিয়ে ইশারা করে বলল, দেখো আকাশে কত সুন্দর চাঁদ, তাও সেটা তোমার থেকে কম। বন্যা কিছুটা লাজুক হাসল। বন্যার মুখে হাসি দেখে তানভীরও নিজেও হেসে দিল। বলল, অবশেষে মহারানীর মুখে হাসি ফুটেছে। দুজনে হাঁটতে হাঁটতে আবার রিসোর্টের রুমের দিকে ফিরে আসলো। তানভীর বন্যার দিকে তাকিয়ে আছে। বন্যাকে আজ অনেক সুন্দর লাগছে। সন্ধ্যায় তানভীর বন্যার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, রেডি হয়ে নাও, আমরা বাহিরে হাঁটতে যাব। বন্যা প্যাকেটটি খুলে দেখল কালো রঙের সুন্দর একটা জর্জেট শাড়ি, যার পাড় ও আঁচলের পাথরের কারু কাজ করা। বন্যা শাড়িটি পরে চোখে গাঢ় কাজল দিল। সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত বন্যা যতবার তানভীরের দিকে তাকিয়েছে ততবারই লক্ষ্য করেছে তানভীর তার দিকেই তাকিয়ে আছে। এসব ভাবতে ভাবতে কখন যে বন্যা রুমের সামনে চলে এসেছে তা আর খেয়ালই নেই। হঠাৎ পায়ের সামনে কোনো কিছু নাড়াচাড়া পেতে মাথা ঝুঁকে নিচে তাকালো। যা দেখল বন্যা তো চক্ষু চড়ক গাছ। তানভীর বন্যার সামনে হাঁটু গেড়ে বসে ওর শাড়ির কুচি ঠিক করছে। কুচি ঠিক করা শেষে তানভীর উঠে দাঁড়িয়ে বলল, ভাবনা চিন্তা শেষ হলে এবার রুমে চলেন, না হলে কোলে তুলে নিয়ে যাব। কোলে তোলার কথা শুনে বন্যা তাড়াহুড়া করে রুমের দরজা ধাক্কা দিয়ে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু একে হঠাৎই বিষণ্ণে বন্যার মুখটি হা হয়ে গেল। বন্যা মুখে হাত দিয়ে আস্তে আস্তে রুমের ভিতরের দিকে গেল। পুরো রুমটা ছোট ছোট প্রদীপ দিয়ে সাজানো। চারদিকে প্রদীপের শিখাগুলো জ্বলছে জ্বলজ্বল করে। রুমের পরিবেশটা কি যে স্নিগ্ধ লাগছে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তানভীর পিছন থেকে এসে বন্যাকে জড়িয়ে ধরল। তার হাত দুটো বিচরণ করছে বন্যার কোমল। বন্যার পিঠটা তানভীরের বুকের সাথে মিশে আছে। তানভীর বন্যার গালের সাথে গাল ঠেকিয়ে বলল, এত রোমান্টিক পরিবেশেও কি তোমার প্রেম পাচ্ছে না বউ? বন্যা নিশ্চুপ হয়ে দুচোখ লজ্জায় বন্ধ করে রেখেছে। তানভীর মুখে যত কথাই বলছে না কেন তার হাত দুটো বন্যার পেট কোমর ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। এতে বন্যার হাল বেহাল হয়ে যাচ্ছে। বন্যা কাঁচামাচু করে বলে উঠল, ছাড়ুন আমায়, বলে সামনের দিকে পালাতে চাইল। তানভীর খপ করে বন্যার শাড়ির আঁচল টেনে ধরল। শাড়ির আঁচলটা হাতে পেঁচিয়ে পেঁচিয়ে বন্যার দিকে এগিয়ে গেল। আস্তে আস্তে তার ঘাড়ে ঠোঁটের স্পর্শ দিল। বন্যা মুহূর্তেই কেঁপে উঠল। বন্যার কাঁপুনি টের পেয়ে তানভীর বন্যার কোমর ধরে টেনে নিচের দিকে আরেকটু মিশিয়ে নিল। বন্যা নিজেকে আর সামলাতে না পেরে পিছনে ফিরে তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরল। তানভীর ঠোঁটের কোণে দুষ্ট হাসি টেনে ফিসফিসিয়ে বলল, জান, এত সুন্দর লাগছে তোমাকে। আমি তানভীর নিজেকে সামলাতে ব্যর্থ। বন্যার লজ্জায় মনে হচ্ছে তানভীরের বুকের ভেতর ঢুকে যাচ্ছে। দুজনের মাঝে এখন আর চুল পরিমাণও শূন্যতা নেই। হঠাৎ তানভীর বন্যাকে কোলে তুলে নিল। কোলে রেখেই বন্যার কপালে গালে গলায় তানভীরের ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। বন্যা তানভীরের গলা শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। তানভীর বন্যার ঠোঁট দুটো নিজের দখলে নিতেই বন্যা আবেশে চোখ বন্ধ করে নিল। হারিয়ে গেল দুজন দুজনের মাঝে। তো এই পর্যন্ত ছিল পর্ব 28। আমি পরবর্তী পর্বটি পড়ছি। সময় চলছে তার নিজ গতিতে। দেখতে দেখতে তানভীরের ছুটি ফুরিয়ে এলো। গতকাল রাতে তানভীর আর বন্যা বান্দরবন থেকে ফিরে এসেছে। এখন সকাল 8টা বাজে। খানবাড়ির প্রতিটি সদস্য খাবার টেবিলে উপস্থিত। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান সবাইকে খাবার পরিবেশন করছে। বন্যা ও সাথে টুকটাক সাহায্য করছে। মেঘও হাতে হাতে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু বন্যা ওকে জোর করে নাস্তার টেবিলে আবিরের পাশে বসিয়ে দিল।
আজ থেকে তানভীরের অফিস খোলা, তাই তানভীরও অফিসের জন্য একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান টুকটাক ব্যবসায় আলোচনা করছে আর খাচ্ছে। আবির বারবার আর চোখে লক্ষ্য করছে মেঘ ঠিকঠাক খাচ্ছে কিনা, যা মেঘের চোখের আড়াল হতে পারল না। মেঘ বুঝতে পেরে মনে না চাওয়া সত্ত্বেও পুরো খাবারটা শেষ করার চেষ্টা করছে, কারণ সে জানে এখন যদি সে পুরো খাবারটা শেষ না করে তাহলে আবির রাগ করে নাস্তা না খেয়ে অফিসে চলে যাবে। মিমের আজ কলেজ আছে, তাই সেও রেডি হয়ে নিচে নেমেছে। বন্যা সবাইকে খাবার দেওয়ার সময় খেয়াল করল মিম আর আদি চোখের ইশারায় ঝগড়া করছে। বন্যা ওদের কাছে গিয়ে ফিসফিসিয়ে ঝগড়া বন্ধ করে খেতে নিতে বলল। এখানে সকল বয়োজ্যেষ্ঠরা আছে। বন্যা নিষেধাজ্ঞা শুনে দুজনের শান্ত হয়ে খাওয়া শুরু করলো। হঠাৎই ইকবাল খান আবিরের উদ্দেশ্যে বলে উঠল, আবির, ড্রাইভার আজকে অসুস্থ, তাই ছুটি নিয়েছে। তুই কি একটু মিম আদিকে তাদের স্কুলে আর কলেজে পৌঁছে দিবি? আজ অফিসে একটু লেট করে গেলেও সমস্যা নেই, আমি সব সামলে নেব। আবির বলল, ইটস ওকে চাচু, এত ফর্মালিটি কেন করছো? আমি অফিসে যাওয়ার সময় ওদের নামিয়ে দিয়ে যাব। ইকবাল খান বলল, তাহলে আজ বাইক নিস না, গাড়ি নিয়ে যাস অফিসে। ঠিক আছে চাচ্ছু, বলেই আবির বেসিংয়ে হাত ধুতে চলে গেল। আস্তে আস্তে তানভীর, আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান, আবির, মিম আদি সবাই চলে গেল। বাড়িতে এখন শুধু মেঘ, বন্যা, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান ও দুইজন হেল্পিং হ্যান্ড। বন্যা আর মেঘ বান্দরবনের গল্প করার ব্যস্ত। বেলা যখন 11টার কাটায় বাড়িতে মেহমান এসেছে শুনেই মেঘ তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নিচে নামছে। তাদেরকে হালিমা খান চিৎকার করে বলে উঠল, মেঘ আস্তে। মায়ের চিৎকার শুনে মেঘ থেমে গেল। আস্তে আস্তে নিচে নেমে আসলো। এসে দেখল সোফায় মাহমুদা খান ও আরিফ বসে আছে। হালিমা খান মেয়েকে ধমকের সুরে বলল, কিরে মেঘ, তোর জ্ঞান বুদ্ধি কবে হবে? তোকে কতবার বলি সিঁড়ি দিয়ে তাড়াহুড়া করে নামবি না, আস্তে ধীরে নামবি। তুই কোনো কথাই শুনিস না। এবার মনে হয় আবিরকে জানাতেই হবে। মেঘ আবিরের কথা শুনে কিছুটা চুপসে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আম্মু, তুমিও আমায় আবির ভাইয়ের কথা বলে থ্রেট দিচ্ছ? মাহমুদা খান ভাতিজিকে কাছে টেনে সোফায় বসিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, ভাবি, আমায় ভাইজিকে একটুও বকবে না, তাহলে ভাইয়াকে বলে তোমাকে বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করব। তো এ পর্যন্ত ছিল পর্ব 29। আমি এখন পর্ব 30 পড়ছি, ঠিক আছে? মাহমুদা খান মেঘকে খুব করে বুঝালো এই সময় একটু বুঝে শুনে চলাফেরা করতে। মেঘও সব বুঝেছে এমন ভাব করে বলল, ঠিক আছে ঠিক আছে, বলে মাহমুদা খানের কাঁধে মাথা রাখল। মাহমুদা খান মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বন্যাও পাশে এসে বসে ভালো মন্দ জিজ্ঞাসা করছে। মাহমুদা খানকে পাশে পেয়ে যেন বাড়ির মহিলারা সকলে আড্ডার আসর জমিয়ে বসেছে। সব মেয়েদের মাঝে আরিফ বসে বসে বোরিং ফিল করছিল, তাই সে উঠে ছাদের দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে, মিম কই, তাকে কোথাও দেখতে পাচ্ছি না তো। সিঁড়িতে 2 কদম উঠেই হঠাৎ মালিহা খানকে আরিফ বলে উঠল, বড় মামি, আদি কি বাড়িতে নেই? মালিহা খান একটু হেসে জবাব দিল, না বাবা, মিম আর আদি তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গেছে। আরিফ সবাইকে শান্তভাবে এক নজরে দেখে ছাদে চলে গেল। মাহমুদা খান মালিহা খানকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাবি, আমি কিন্তু আজ অন্য এক কারণে এসেছি। মালিহা খান জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো। তখনই মাহমুদা খান বলল, ভাবি, আগামী শুক্রবার তোমাদের সবাইকে আমার বাড়িতে দাওয়াত, আর মেঘ, বন্যা, মিমকে আমি আজকেই আমার সাথে নিয়ে যাব। প্লিজ তুমি কোনো আপত্তি করো না। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান মাহমুদা খানের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। মালিহা খান বলল, দেখো বোন, তোমার ভাইজানেরা এখন বাড়িতে নেই। আমি একা তো কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আর কথা রইল মেঘ, বন্যা, মিমের। আমার যতদূর মনে হয় আবির মেঘকে এই সময় কিছুতেই একা ছাড়বে না। বলেই মালিহা খান থামল।
মাহমুদা খান মুখে হাসি টেনে বলল, আবিরের সাথে আমি কথা বলে নেব। প্রয়োজনে আবির সেখান থেকেই কয়েকদিন অফিসে যাবে। হঠাৎই মেঘের ফোনে কল বেজে উঠল। সবার ধ্যানমগ্ন হয়ে দৃষ্টি গেল মেঘের ফোনের দিকে। দেখল আবির কল দিয়েছে। মেঘ সবার মাঝখান থেকে উঠে গিয়ে সাইডে দাঁড়িয়ে ফোনটা রিসিভ করল। হ্যালো, তোমায় কতবার বলবো ফোন ধরে আগে সালাম দিবে। সরি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো? বসে আছি, সবাই একসাথে। এই সময় সবাই একসাথে? ফুপি আর আরিফ এসেছে। ফুপি এসেছে? কই, আমাকে আগে কিছু জানালো না তো যে আজকে আসবে আমাদের বাড়িতে। কোনো সমস্যা? আমি কি আসবো? মেঘ আবিরের চিন্তিত অবস্থা বুঝতে পেরে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। ফুপি আমাদের সবাইকে শুক্রবারের দাওয়াত করতে এসেছে। ফুপি চায় আমি, বন্যা আর মিম আজকেই তার বাড়িতে চলে যাই। কথাটা শুনে আবির কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আম্মু কি বলেছে? মেঘ বলল, বড় আম্মু বলেছে আপনি আমাকে এই সময় একা ছাড়বেন না। আবির বলল, ও আচ্ছা। ফুপিকে বলো বিকেলে বাড়ি ফিরতে, আমি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসব। আর আরিফকে বলবে দুপুরে মিমকে যেন তার কলেজ থেকে আনতে যায়। ড্রাইভার আঙ্কেল বিকেলেও আসবে না। আর আমি যেহেতু একেবারে ফিরব, তাই দুপুরে আর বের হতে পারছি না। মেঘ বলল, ঠিক আছে। আবির একটু তাড়াহুড়ো করে বলল, শোনো। শরীর ঠিক আছে এখন? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। মেঘ ফোনটা কেটে মাহমুদা খানের কাছে গিয়ে বসে বলল, ফুপি, আবির ভাই বলেছে তোমাকে সন্ধ্যার দিকে বাড়ি ফিরতে। উনি আজ তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসবে। মাহমুদা খান হাসল, বলল, ঠিক আছে, বাদরটাকে বলিস যেন একটু তাড়াতাড়ি আসে। এ পর্যায়ে বন্যা, মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান হেসে দিল। মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আরিফ সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছে। তাকে দেখেই মেঘের আবিরের বলা কথা মনে পড়ল। মেঘ বসা থেকে উঠে আরিফের দিকে তাকিয়ে বলল, আরিফ, তুমি একটু কষ্ট করে মিমকে কলেজ থেকে আনতে যাবে। ড্রাইভার আঙ্কেল অসুস্থ। তোমার ভাইয়া একটু ব্যস্ত আছে, তাই দুপুরে যেতে পারবে না। আরিফ ঠোঁটের কোণে হাসি রেখে টেনে বলল, ঠিক আছে ভাবি, আমি যাব। আরিফ যেন মনে মনে কতটা খুশি হয়েছে তা হয়তো মেঘের অজানায় রয়ে গেল। আরিফের মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। ইতিমধ্যেই বাড়ির মেয়েটরা তাদের সবার সামনে চা নাস্তা দিয়ে গেছে। চা খেতে যেতে আড্ডাটা বেশ জমেছে। তাই মালিহা খান রান্নাঘরের সকল দায়িত্ব মেয়েদের বুঝিয়ে দিয়ে বলল, শোনো, যে যা খাবে বলে দিয়েছি, সেই অনুযায়ী রান্না করো। আর আবিরের আব্বুর রান্না আমি একটু পরে এসে করব। তো এ পর্যন্ত ছিল আমি একটু ভালোবাসি তোকে সিজন 2 এর পর্ব 30। এতক্ষণ সাথে থাকার জন্য, পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।